যে আমাকে বলতেছে যে তুমি গুগল ফর্মে যাও, ঠিক আছে, কিন্তু তুমি কি বলছে ফার্স্ট স্টেপটা দেখেন, ফার্স্ট স্টেপটা কি বলতেছে, মেক এ ফোল্ডার, make a folder named CO assessment in Google Drive and create a Google form in that folder. তার মানে আমাকে গুগল ড্রাইভ ইউজ করতে বলতেছে, গুগল ফর্ম তৈরি করার আগে আমাকে গুগল ড্রাইভ ইউজ করতে বলতেছে। এগুলো সবই আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস, যার কারণে আপনাকে এত পেন নিতে হবে না, যা দেখবেন সবকিছু করতে হবে। আমরা যদি যেভাবে এইভাবে গুগল ফর্ম লিখেছি না, আমরা যদি শুধু গুগল লিখি, দেখেন শুধু গুগল যদি লিখি তাহলে আমাকে গুগলের পেজে নিয়ে যায়, নিল। এবার নেওয়ার পরে আপনি শুধু ব্রাউজারে গিয়ে লিখবেন যে google.com, ঠিক আছে। নেওয়ার পরে এই যে দেখেন এখানে কি থাকে, 9 ডটস, 9 ডটস। এই 9 ডটস মানে হচ্ছে গুগলের সমস্ত সার্ভিস আপনি ইউজ করতে পারবেন। এদের কি কি সার্ভিস আছে, জিমেল আছে, প্লে স্টোর আছে, ড্রাইভ আছে, ক্যালেন্ডার আছে, মিট মানে গুগল মিট যেটা হচ্ছে অনলাইন মিটিং এর জন্য আমরা ইউজ করি, গুগল চ্যাট আছে, তারপরে এআই ভার্সনও আছে, গুগল ম্যাপ আছে, মানে তারপর গুগল অ্যাডস আছে, সেটা সাধারণত আপনার এই ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি এসবের কাজে লাগে। ক্লাসরুম আছে, যেটা হচ্ছে একটা ক্লাসরুম তৈরি করা যায়। আমরা যেমন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করছি, এরকম গুগলেও একটা ক্লাসরুম তৈরি করে আপনি ক্লাসরুমের ফাইল শেয়ার করতে পারবেন স্টুডেন্টদের সাথে। এরকম নানান ধরনের অপারেশন আপনার আছে। তো তার মধ্যে এখানে আছে কত, গুগল ফর্মও আছে, আবার কি আছে, গুগল ড্রাইভও আছে। আমার দরকার হচ্ছে এখন ড্রাইভ, আমি ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যাব, যেহেতু আগেই লগ ইন করে ফেলছি সেহেতু আমাকে সরাসরি গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ হচ্ছে একটা ক্লাউড ভিত্তিক স্টোরেজ, গুগল ড্রাইভ এটা নোট ডাউন করতে পারেন। গুগল ড্রাইভ হচ্ছে একটা ক্লাউড ভিত্তিক স্টোরেজ। কেন, আমাদের এখানেও কিছু ড্রাইভ আছে না পিসিতে, সবার পিসিতে কিছু ড্রাইভ থাকে না, সি ড্রাইভ, জি ড্রাইভ, এগুলো হচ্ছে অফলাইন, অফলাইন ড্রাইভ স্টোরেজ, ক্লাউড ভিত্তিক স্টোরেজ, যেখানে কি করে আপনি চাইলে যে কোনো ফাইল শেয়ার করতে পারেন। আপনি ফাইল উঠিয়ে দিবেন, আমার সাথে শেয়ার করবেন, যেমন আপনারা এই যে ডকুমেন্টস শেয়ার করছিলেন, রাইট, আপনারা কি করছেন, ড্রাইভে গেছেন, গিয়ে ফাইল উঠাইছেন, আমি সেগুলো আবার নিয়ে নিছি, অর্থাৎ এটা এখনো কিন্তু আমার এই ড্রাইভে আছে, আমি যদি ডিলিট করে দিই তো ডিলিট হয়ে যাবে, আদারওয়াইজ থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে জিমেলের সাথে, আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলেন গুগলে, তখন আপনাকে 15 জিবি ফ্রি দেয়, ওরা 15 জিবি ফ্রি ইউজ করতে দেয় জিমেলের সাথে, ঠিক আছে। আর এরপরে আপনি যদি ওদের কোনো সার্ভিসে সন্তুষ্ট হন, যেমন সন্তুষ্ট হওয়ার পরে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন, কিন্তু 15 জিবি আপনার জন্য ফ্রি, ফিক্সড, ঠিক আছে। তো এতটুকু স্টোরেজ আপনার জন্য দিছে আর কি। এরপরে আপনি ধরেন 15 জিবি ফিল আপ হয়ে গেছে, আপনি আরেকটা জিমেল খুললেন, তখন আরো 15 জিবি দিল, এইভাবে এইভাবে যেতে পারে। অথবা আপনি চাইলে ওদের আপগ্রেড করলে, যেখানে যদি গেট মোর স্টোরেজ দেন, আপগ্রেড করলে আপনি আপডেট করতে পারেন। আর আপডেট করা লাগে না, এটা খুব কমই লাগে, ওই 15 জিবি এনাফ স্পেস। আপগ্রেড করার জন্য পেমেন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি কিনেছি, কিনে রেখেছি, কিনেছি, আমাদের অনেক কাজে লাগে তো, তো আমি কিনেছি আর কি। তো ডলার, কত ডলার জানি, দাঁড়ান দেখি, এখানে দেওয়া যায়, আপনারা 15 জিবি ফ্রি পাবেন, ওটা এনাফ, ঠিক আছে। আর এখানে যদি মানে খুব বেশি প্রয়োজন হয়, তখন এই মনে হয় এই যে পার ইয়ার এরকম একটা কস্ট যায় আর কি, যেটা কিনেন আর কি, সেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা হয় আর কি। এটা বিষয় না, এটা আপনাদের কারোই লাগে না, আমার হচ্ছে মানে এত ফাইল হয়ে গেছে এখানে, এখন এই ফাইলগুলো যদি আমি ডিলিট করতে যাই, আমার দেখা যাবে যে অনেক ইম্পর্টেন্ট ফাইল চলে যাচ্ছে। তো বেটার আমি কি করছি, যে একটা কিনে রাখছি, যাক। আচ্ছা, তো দেখেন এরপরে আমরা যেটা করব, যে আমরা আর কিছু না, আমরা জাস্ট ড্রাইভে ঢুকবো, আমরা স্টোরেজ দিয়ে ড্রাইভে ঢুকবো, ঢোকার পরে আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। কি করব, আমাকে কি বলছে,
গুগল ড্রাইভে, এই বিষয়টা তো খেয়াল করছেন। তাহলে জিমেল দিয়ে আমরা কোথায় ঢুকবো? গুগল ড্রাইভে ঢুকবো। গুগল ড্রাইভে ঢুকে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার নাম হচ্ছে, ওরা বলে দেয় ফোল্ডারটার নাম কি, সিও অ্যাসেসমেন্ট। সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার নিউতে ক্লিক করলে ফোল্ডার হয়ে যাবে। আমি সুযোগ দিব, আপনারা একটু দেখেন, এটা খুবই সিম্পল কাজ, আপনারা প্রতিদিন করতেছেন। একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করার পরে নাম দিবেন হচ্ছে সিও অ্যাসেসমেন্ট। সিও অ্যাসেসমেন্ট দিলাম। দেওয়ার পরে এবার আপনাকে করতে হবে কি, গুগল ফর্ম সেভ করতে হবে। গুগল ফর্ম আপনাকে সেভ করে দিতে হবে। তো আপনি নিউ দিলেন, নিউ দেওয়ার পরে গুগল ফর্ম দিলেন। নতুন ফর্ম তৈরি করার জন্য আপনি কি করলেন, এই যে দেখেন, একটা হচ্ছে একটু মাঝখানে আমি কিন্তু একটা কাজ করেছি, এখানে প্লাস সাইন দিছি, গুগল ফর্ম দিছি, ওপেন হয়ে গেছে। বাট আপনাকে যেটা করতে হবে এইখানে, অর্থাৎ আপনার ফোল্ডারটার ভিতরে একটা ফর্ম তৈরি করতে হবে, ফোল্ডারটার ভিতরে। কেন? কারণ পরে এটা কাজে লাগবে। এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে না, কি কাজে লাগবে, সরাসরি ফর্মে গেলেই তো হইতো। এখানে ওরা যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছে, আমাকে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যে বলতেছে কি, যে গুগল ড্রাইভে একটা সিও অ্যাসেসমেন্ট নামে একটা ফাইল তৈরি করো এবং ক্রিয়েট আ গুগল ফর্ম ইন দ্যাট ফোল্ডার, ইন দ্যাট ফোল্ডার। এখানে যাবেন, গুগল ফর্ম দিবেন, জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করতেছে, দেখেন এরকম আসবে, ড্রপ হেয়ার ইউজ। হ্যাঁ, এখানে এসে রাইট ক্লিক করবেন, গুগল ফর্মে আপনাকে নিয়ে যাচ্ছে। এগুলো কেটে দিলাম। এই এই হচ্ছে আপনার ফর্মের ইন্টারফেস, রাইট? তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু আসবে। আপনাদের ক্ষেত্রে এইটুকু আসবে না, এইটুকু আপনাদের ক্ষেত্রে আসবে না, এইটা থাকবে। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ফর্মের নেম, আর এটাকে বলা হচ্ছে ফর্মের টাইটেল। ফর্মের টাইটেল, টাইটেলটা কি বলতেছে, টাইটেল লেখার সময় দেখবেন আপনি যদি এটাকে রিমুভ করেন, এ যাবে না, এ আবার চলে আসে। তো বেটার কি করবেন, টাইটেল নেমটা দিয়ে দিবেন, অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন দিয়ে দেন এখানে। এটা হচ্ছে ফর্মের টাইটেল, ঠিক আছে? ফর্মের টাইটেল হওয়ার পরে আপনাকে যেটা বলবে যে ফর্মের একটা সাবটাইটেল থাকবে আর একটা ডেসক্রিপশন থাকবে। এখন খেয়াল করে দেখেন, আমার এখানে ফর্মের ডেসক্রিপশন লেখার জন্য স্পেস আছে, ফর্মের ডেসক্রিপশন লেখার জন্য স্পেস আছে, বাট সাবটাইটেল লেখার জন্য কিন্তু কোনো স্পেস নাই। আমরা কি করব, এখানেই ডেসক্রিপশনও লিখবো, সাবটাইটেলও লিখে দিব। কপি করেন, কপি করে এগুলো কিন্তু সব ফলো করতে হবে, ওনারা যা যা বলে দেয় সব ফলো করতে হবে। দিলেন, এরপর ফর্মের ডেসক্রিপশন দিলেন। আমরা সাবটাইটেল লিখে একটু বোল্ড করে দিলাম, আর ডেসক্রিপশন লিখে এটা কি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার সাবটাইটেল, আর এইটুকু হচ্ছে আমার ডেসক্রিপশন। ঠিক আছে? এখন এখানে ক্লিক করে আপনি যদি এই এই জায়গাটায় ক্লিক করেন, সাথে সাথে ওইটা নিয়ে নেয়। বুঝতে পারছি? এইখানে ক্লিক করে, একটু আগে আনটাইটেল ফর্ম ছিল, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, সাথে সাথে এখানে যা লিখছেন সেটাই এখানে নিয়ে নিন, মানে অটো চলে আসে। আচ্ছা, এরপরে প্রথম যেটা বলছে, সেটাকে বলছে হচ্ছে একটা নেম ফিল্ড থাকতে হবে। সেই নেম ফিল্ডটা কি হবে, ম্যান্ডেটরি। আর এখানে সেকশন কত আছে, 1। আমার মানে দুইটা সেকশন হবে। প্রথম সেকশনে কে থাকবে, নেম, সিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমি এত দূর যাব না, আমি প্রথমে জাস্ট এই যে দেখেন, একটু খেয়াল করেন, এখানে একটা জায়গা আছে না, এই যে এটাকে, এটা একটা জায়গা, প্লাস সাইনে ক্লিক করলে আরেকটা তৈরি হবে। এগুলো হচ্ছে কোশ্চেন, কোশ্চেনে আপনি লিখে দেন নেম, কোশ্চেনে আপনি লিখে দিলেন নেম। আর আমাকে যেটা বলতেছে যে ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মিন্স অবশ্যই ফর্মটা যখন ফিল আপ করবে একজন ইউজার, সে অবশ্যই নেম ফিল্ড খালি রাখতে পারবে না। ম্যান্ডেটরি মানে হচ্ছে অবশ্যই তাকে এটা পূরণ করতেই হবে। এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে ফর্মের ঠিক নিচে দেখেন একটা জায়গা আছে রিকোয়ার্ড,
আপনাকে সেই রিকোয়ার্ডটাকে এরকম থাকে, আপনি অন করে দিবেন, এভাবে থাকবে, আপনি এটাকে কি করে দিবেন, অন করে দিবেন, তাহলে সে কি হবে, ম্যান্ডেটরি হয়ে যাবে। এরপর আছে সিটি, দিয়ে দেন সিটি, এটাও ম্যান্ডেটরি। যেটা ম্যান্ডেটরি লেখা থাকবে এখানে শর্ট অ্যান্সার দিতে পারেন, মাল্টিপল চয়েস দিতে পারেন, অনেক কিছু হতে পারে, বাট একটা নেম, একটা সিটি, এটা কত ক্যারেক্টার হতে পারে, বড় জোর আপনার 10 থেকে 15 ক্যারেক্টার, এর বেশি তো একটা নাম হয় না। তার জন্য আপনি প্যারাগ্রাফ তো দিবেন না। প্যারাগ্রাফ হচ্ছে অনেক বড় কোশ্চেন, অনেক বড় ধরনের একটা কোশ্চেন, যে হাউ ইউ ডিফাইন যে হুইচ অফ দ্য ফলোইং এমসি ওয়েব ব্রাউজার বা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আর নট অ্যাভেলেবল ইন মার্কেট, এরকম যদি বড় ধরনের একটা কোশ্চেন থাকলো মাল্টিপল চয়েস, তখন আপনি প্যারাগ্রাফ হিসেবে বা ডেসক্রিপশন লিখতে বলি না আমরা, যে আপনার ভিলেজ লেখেন, আপনার ডিস্ট্রিক্ট লেখেন, তখন হচ্ছে প্যারাগ্রাফ। কিন্তু যেইটা ধরেন নাম, তারপরে ধরেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে ধরেন আপনার ফোন নাম্বার, এগুলো ছোট ছোট, বড় জোর 15 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হয়ে যায়, এর জন্য আমরা এটাকে শর্ট অ্যান্সার দিই। শর্ট অ্যান্সার, এটাও সিটি শর্ট অ্যান্সার রিকোয়ার্ড বলে দিছে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে আমি আরো দুটো দিব, দেওয়ার পরে আপনারা করবেন, তারপরে আবার আগাবো। সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আপনি মোবাইল নাম্বার কেউ কি বলতেছে, একটু ভ্যালিডেশন করতে বলতেছে। মোবাইল নাম্বারের আগে আরেকটা বলতেছে কি, ইমেল অ্যাড্রেস। এই চারটা জিনিস হচ্ছে এই এই পুরো গুগল ফর্মে এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটোতে ভ্যালিডেশন করতে হবে, এই ভ্যালিডেশনটা ইম্পর্টেন্ট। আর সবকিছু গ্রাফিক্যাল, আর সবকিছু আপনি দেখবেন করবেন, দেখবেন করবেন, দেখবেন করবেন, ঠিক আছে, বুঝতে পারছি। খালি এই দুটো জিনিসই কি আপনাকে একটু ভ্যালিডেশন করতে হবে। আর এখানে যে একটা ফাইলের ব্যাপার আছে, ফাইল উঠানোর ব্যাপার আছে, এই তিনটা জিনিস তারা দেখে এবং এই তিনটা জিনিসের উপরই তারা কাজ করে। এসে দেখবে আপনার মোবাইল নাম্বারটা ঠিক মতো ভ্যালিডেট হয়েছে কিনা এবং ইমেল অ্যাড্রেসটা ভ্যালিডেট হয়েছে কিনা। তো আমরা প্রথমে ভ্যালিডেশন করার আগে আমরা আগে ফিল্ড তৈরি করি। ফিল্ডটা তৈরি করব কিভাবে, আমি যাব নেক্সট কোশ্চেন তৈরি করব। নেক্সট কোশ্চেন কোথা থেকে তৈরি করব, অ্যাড কোশ্চেন, এখানে এসে বলবো কি মোবাইল নাম্বার, ম্যান্ডেটরি বলছে, ওকে ম্যান্ডেটরি, প্লাস আরটা কি আছে, ইমেল অ্যাড্রেস। সব রিকোয়ার্ড। যদি কোনোটা ম্যান্ডেটরি না বলতো, যেমন দেখেন নিচে আবার এটা কিন্তু ম্যান্ডেটরি না করছে, এই যে অকুপেশনকে ম্যান্ডেটরি দেয় না, তো ম্যান্ডেটরি দিব না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই করেন। যাদের মোবাইলে, যাদের ইন্টারনেট নাই পিসিতে, তারা একটা কাজ করেন, তারা হচ্ছে আপনাদের মোবাইল থেকে করেন। আপনারা তো মোবাইল থেকে করেন, আমি আমার ক্লাস শেষ হলে আমি আপনাদের ইন্টারনেটগুলো চেক করে দিব, তারপর আপনারা নেক্সট দিন থেকে ইন্টারনেট করতে পারেন। আইডিয়া সেখানে, ঠিক আছে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস পর্যন্ত করে ফেলেন সবাই, মানে তৈরি করেন ফিল্ডটা। ভ্যালিডেশন আমরা দেখবো, ভ্যালিডেশন অনেক কাজ আছে। ফোল্ডার করার পরে আমার এখানে আমি তৈরি করছিলাম কি, এই পুরো জিনিসটা এভাবে থাকতে হবে, ঠিক আছে। অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, প্রথমত আমরা কি করেছি, আবারও বলতেছে যারা ধরতে পারেন নাই, প্রথম হচ্ছে আমরা গুগল ড্রাইভে এরকম আসি, মাই ড্রাইভে আসি, রাইট, মাই ড্রাইভে আসি, এখানে এসে নিউ ফোল্ডার তৈরি করতে হবে। নিউ ফোল্ডার, স্যার আপনি দেখেন, নিউ ফোল্ডার তৈরি করবেন, এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের নাম দিবেন কি বলেন, রেকর্ডিং করছি, হ্যাঁ, সিও অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ফোল্ডারের নেম। তা ফোল্ডারের নেম টেম দেওয়ার পরে এরকম সিও অ্যাসেসমেন্ট নামে ফোল্ডার তৈরি হবে। তৈরি হওয়ার পরে এখানে এসে রাইট ক্লিক করবেন, এসে বলবেন গুগল ফর্ম তৈরি করতে, ও আপনাকে একটা ফর্মে নিয়ে যাবে, এই ফর্মটা আপনার সামনে ওপেন হবে। এখানে এখন নামকরণ করা প্রয়োজন, আনটাইটেল ফর্ম থাকবে। আপনার এখানে হচ্ছে প্রথমত ফর্ম টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন এবং এখানে দিবেন কি সাবটাইটেল এবং ডেসক্রিপশন।
ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে প্রথম যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে আপনার নেম ফিল্ড। নেম ফিল্ডে কি থাকবে? মাল্টিপল চয়েস না কিন্তু, শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার দিলেন। এটা হচ্ছে এই যে আমি একটা ফোল্ডার তৈরি করছিলাম, তৈরি করার পরে এই যেটা ফর্ম তৈরি হয়েছে, এই যে এইটা আনটাইটেল ফর্ম হিসেবে থাকে। কিন্তু আপনি যখন এই যে এখানে নামটা দিবেন না, ধরুন আপনি এখানে রিনেম করে দিলেন। রিনেম কি করলেন? আপনার নাম আর আপনার রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার যা আছে লিখে 4A মনে হয় লিখতে বলছে, তাই না? 4A এটা লিখলেন, লিখে ওকে দিয়ে দিলেন। খেয়াল করেন, এটা রেখে করে দিলেন, দিয়ে এই ফর্মের নাম হলো কি? এইটা, এটা হচ্ছে ফর্মের নেম, এটা ফর্মের নেম। আর এটা হচ্ছে কি? ফর্মের টাইটেল। দুইটা কিন্তু দুই জিনিস। ফর্মের নেম মানে কি? এই যে দেখেন উপরে ফর্মের নেম চেঞ্জ হয়েছে, এখানে ফর্মের নেম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এবং এখানে বসে এটা হচ্ছে ফর্মের নেম, মানে কার ফর্ম এটা দেখানোর জন্য বসে ফর্মের নেম। আর এটা হচ্ছে কি? ফর্মের টাইটেল। দুটো দিতে হবে, ঠিক আছে? নেম হচ্ছে এটা, আপনি যদি এইটাকে কপি করে এখানে দিয়ে দেন তাহলে এটা পেয়ে যায়, কিন্তু আমাকে বলছে ফর্মের নেম এইটা আর টাইটেল হচ্ছে এইটা। ওকে, তাহলে নেম দিলেন, সিটি দিলেন। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে একটা ভ্যালিডেশন আছে। মোবাইল নাম্বারে একটা ভ্যালিডেশন বলছে 11 ডিজিট। আপনি যা তা দিয়ে দিলেন, ধরেন দিলেন যে শর্ট অ্যান্সার দিয়ে আপনি দিয়ে দিলেন যে আমার মোবাইল নাম্বার E1234 এরকম দিয়ে দিলেন, 11টা ডিজিটই দিলেন, কিন্তু কিছু ভুলে অনেক সময় টাইপিং হয়ে যায় না, ওটা যেন না হয়। এটা যেন অবশ্যই 11 ডিজিট হয়, এবং এটা ভ্যালিড মোবাইল নাম্বার। কার জন্য? বাংলাদেশের জন্য মোবাইল নাম্বারটা যেন ভ্যালিডেট হয়। এখানে খেয়াল করেন, যারা কাজ করতেছেন কাজ বন্ধ করে দেন, প্লিজ খেয়াল করেন। এখানে কিন্তু আপনাদেরকে ধরবে, তারা দেখার মধ্যে এই দুটো জিনিসই দেখবে, আপনি মোবাইল নাম্বারে ভ্যালিডেশন করতে পারছেন কিনা, আপনি ইমেল অ্যাড্রেসে ভ্যালিডেশন করতে পারছেন কিনা, আর ফাইল আপলোডের ব্যাপারটা ঠিকঠাক মতো করতে পারছেন। পুরো ফর্মে আর তেমন কোনো কাজ নাই, এই তিনটাই কাজ। এখন মোবাইল নাম্বার যেটা আছে, আমাদের নাম্বারগুলো যদি আমি দেখি, জিরো মানে বাজারে যেগুলো প্রচলিত আর কি, 0111 ছিল একটা, আগে ছিল, এখন আর নাই। 012 আছে, আছে নাই? এটা কি আছে? নাই। 013 থেকে শুরু, গ্রামীণের এখন দিচ্ছে। 014 আছে, 015 আছে, 016 আছে, 017 আছে, 018 আছে, এবং 019 আছে, রাইট? এখনো 020 আসে নাই বাজারে। তাহলে আমার আছে কোথায়? লোয়েস্ট আছে হচ্ছে 3 থেকে, হাইয়েস্ট আছে 9 থেকে। আগে ছিল সিটিসেল, এখন বাদ হয়ে গেছে, এখন এইটুকু। তো এইটুকু নিয়েই আমার কাজ। এটা তো আমরা সবাই বুঝি, বুঝছেন? নাম্বারের শুরু 3টা ডিজিট হলো। আমাদের টোটাল সংখ্যা কয়টা? 11টা। আর বাকি আছে কয়টা? 8টা। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়ছি না বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা? এই যে সিরিজটা, এই সিরিজ, এটা একটা সিরিজ, হ্যাঁ? এই যে দেয় না, এই যে নামকরণ করে না, এটা কিন্তু যে কেউ যে কোনো ভাবে নামকরণ পায় না, প্যাটেন্টের ব্যাপার আছে। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা বডি আছে, বডির নামটা ভুলে গেছি, তারা ডিফাইন করে দেয়। আমাদের আমাদের কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিসিএল তো করে, সাথে ইন্টারন্যাশনাল একটা বডি আছে, যে 013-তে যেন শুধু গ্রামীণ নাম্বারটাই পায়, 014-এ যে, এটা কি ওয়ারিদের মনে হয় নাকি? এটাও গ্রামীণ, হ্যাঁ। এই দুটা এবং এই 7 তারা কিনে নেয়, এই নাম্বারটা তারা অন্য কাউকে, অন্য কোনো অপারেটরকে দিবে না। তো এভাবে টেলিটক, 5-এ টেলিটক, 6-এ মনে হয় ওয়ারিদ বা এখন এয়ারটেল, 7-এ হচ্ছে গ্রামীণ, আবার 8-এ রবি, আর 9-এ হচ্ছে বাঙালি। এখন হ্যাঁ, পৌর বাঙালি, আচ্ছা যাই হোক, আছে, মানে বাজারে প্রচলিত আছে। এখন এইটা, এই সিরিজের ক্ষুদ্রতম সংখ্যা কে, বিষয়টা হচ্ছে সেখানে ইম্পর্টেন্ট। এই সিরিজের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, 1, 2,
তাহলে আমার 11টা ডিজিটের কটা ডিজিট হয়ে গেছে? 3টা হয়ে গেছে, বাকি থাকে কয়টা? 8টা। গুনবেন এভাবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল 11টা সংখ্যা হলো। এটা হলো কি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কি হতে পারে? 999। 1 2 3 4 5 6 7 8। বরাবর হলো না? এই দেখেন বরাবর গিয়ে পড়ছে। এই যে বরাবর হলো, আপনি এই রেঞ্জটা বলে দিবেন যে তোমার মোবাইল নাম্বারটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হবে। এখন যদি আমার নিজের মোবাইল নাম্বারটা আমি দেখি, তাহলে দেখবো কি? দেখবো 0192407876 পড়ছে না এই রেঞ্জের মধ্যে? আপনাদের কারোর জন্য নাম্বার বলেন। 9 না, অন্য কিছু দিয়ে, 8 দিয়ে বলেন। 01712808220 পড়ছে না এই রেঞ্জের মধ্যে? অর্থাৎ সব মোবাইল নাম্বার, আমাদের যতগুলো মোবাইল নাম্বার আছে সব মোবাইল নাম্বারই এই রেঞ্জের মধ্যে পড়বে। তাহলে আমাকে রেঞ্জ চিনিয়ে দিতে হবে কি? এইটা থেকে এইটা, যেটা আমরা ভ্যালিডেশনে করে আসছি না, এক্সেলে ভ্যালিডেশন করছি না, যে 1 থেকে 44। সেম ভাবে এখানেও ভ্যালিডেশন করা যায়। তো ভ্যালিডেশন কোথায় করব? বিষয়টা হচ্ছে যে করা তো যায়, তাহলে আমরা কি লিখবো? আমরা এই হায়ার রেঞ্জটা লিখবো, না সরি লোয়ার রেঞ্জ লিখবো আর হায়ার রেঞ্জ লিখবো, এইটুকু বলে দিব। এরপর যে যত মোবাইল নাম্বার দিবে এর মধ্যেই পড়ে যাবে। আর যদি ভুলভাল দেয় তাহলে একটা মেসেজ দিবে যে আপনি প্লিজ ভ্যালিড মোবাইল নাম্বার প্রোভাইড করেন। সেটা কিভাবে সম্ভব? দেখেন, আমরা যদি যাই, আমরা ইমেল অ্যাড্রেসে যে আমরা মোবাইল নাম্বারে আসতেছি ভ্যালিডেশন করব, আমাদেরকে বলতে হবে এই যে মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারের এই যে 3 ডটস খেয়াল করেন। মোবাইল নাম্বার আপনার কোশ্চেন কাজ করতে যাবে না, দেখতে পারেন, গ্রাফিক্যালি দেখেন, বাট ডোন্ট ডু দ্য ওয়ার্ক। আমি করব, আমি সময় দিব, আপনারা করবেন। মোবাইল নাম্বারে এখানে 3 ডটসে ক্লিক করেন। 3 ডটস, এখানে একটা 3 ডটস আছে, গিয়ে রেসপন্স ভ্যালিডেশন, অর্থাৎ আপনার এই ফর্মে যারা রেসপন্স করবে সেখানে আপনি ভ্যালিডেশন দিবেন। এটাকে বলা হয় রেসপন্স ভ্যালিডেশন। ক্লিক করলেন, এখন বলতেছে যে আপনার এগুলো কি হবে? এটা কি নাম্বার হবে নাকি অন্য কিছু হবে? আপনি বলে দিলেন নাম্বার, যে নাম্বারই হবে। আপনি টেক্সট টুক্স দিতে পারবেন না, মানে মোবাইল নাম্বারের ভিতরে ভুলে ভালে এবিসিডি ঢুকাইতে পারবে না। তারপর বলে দিলেন একটা বিটুইন, বিটুইন কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ, এটাকে আমরা বলি হচ্ছে বিটুইন। আমরা ডাটা ভ্যালিডেশনও করছিলাম। এরপর নাম্বার, এইবার নাম্বার দেওয়ার সময় যদি মনে থাকে তো ভালো, এখানে নাম্বার দেওয়ার সময় আপনারা ভুলভাল করে ফেলবেন। কেউ 8টা ডিজিট দিবেন, কেউ 9টা ডিজিট দিবেন। আপনারা কি করবেন? নোটপ্যাডে এভাবে লিখে নেবেন, হায়ার রেঞ্জ আর লোয়ার রেঞ্জটা লিখে নেবেন, দিয়ে জাস্ট এটাকে কপি করে দিয়ে দিবেন। অথবা কপি করে দিয়ে দিলেন, অথবা এভাবে লিখতে পারবেন যে 013 কটা ডিজিট গেল? 3টা। তারপরে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আবার এখানে কি করবেন? কাজ করতে যাবেন না প্লিজ, কাজ করতে যাবেন না, আমি সময় দিব। আবারও 019 1 2 3 4 5 6 7 8। এই যে গেল, গেছে কিন্তু ভুল করে ফেলছি। তখন কি করবেন? এখানে যা লেখা আছে এইভাবে যদি করে দেন, বাস জাস্ট কপি পেস্ট। যদি মনোযোগ বিঘ্ন ঘটে যায় তখন এই ঝামেলাটা হয়। এ কারণে কি করবেন? দুইটা সংখ্যা লিখে নেবেন, বরাবর দেখে নেবেন, এই যে 11 11 হইলো, বাস কপি পেস্ট মেরে দিয়ে দিবেন। আর কাস্টম এরর কি বলবেন প্লিজ, অর্থাৎ আপনি যখনই এটা দিতে পারবে না, মানে এই রেঞ্জের ভিতরে দিবে না, তখন কি এরর মেসেজ দেখাবে, ইউজারকে কি এরর মেসেজ দেখাবে, আপনি বললেন যে প্লিজ ইনসার্ট ভ্যালিড মোবাইল নাম্বার। এটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটাই লিখতে হবে তা না, আপনি যে কোনো কিছু লিখতে পারেন মোবাইল নাম্বার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোবাইল নাম্বারের ভ্যালিডেশন। কেটে দিবেন, কেটে দিবেন, জাস্ট এভাবে ধরে কেটে দিবেন। এই যে কেটে দিলাম, এই লিখে ফেলুন।
হ্যাঁ, না এখানে ওরা কোডের ব্যাপারে কিছু বলে নাই, যে +18 ওরা বলছে যে বাংলাদেশি মোবাইল নাম্বার হতে হবে। হ্যাঁ, ওরা কান্ট্রি কোড নিয়ে কোনো কাজ বলে নাই, যে কান্ট্রি কোডের ভ্যালিডেশন দাও, তাহলে আমরা দিতাম। এখন ওরা শুধু বলছে যে বাংলাদেশি মোবাইল নাম্বারটা তৈরি করো, বাংলাদেশি মোবাইল নাম্বার তৈরি করলাম। কান্ট্রি কোডে নিয়ে আসার সিস্টেম তো কি জানি, দেখা উচিত। এখানে লিখে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন +80 দিতে পারেন, কিন্তু আমরা তো দেই না, যখন আমরা মোবাইল নাম্বার দেই +80 কিন্তু আমরা দেই না। চুজ কান্ট্রি কোড এটাও আছে, মেবি আছে, আছে মেবি কোথাও, এখানে নাই। এখানে দেখতে পারি, দাঁড়ান দেখি, এখানেও নাই, ডেট এন্ড টাইম, নো, হবে না, নাই, এটা নাই, এই জন্য দেয়ও নাই। ঠিক আছে, নাই, এখানে কিন্তু নাই, গুগল ফর্মে সেটা নাই, খেয়াল করে দেখেন, এই অপশনে রাখে নাই তারা। এটা হচ্ছে প্রোগ্রামার হিসেবে তখন আপনি যদি তৈরি করতে পারেন, মানে এটা হচ্ছে আমাদের যে কান্ট্রি কোডের ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমরা যখন আপনারা যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখেন, ওটা প্রোগ্রামাররা তৈরি করে দেয় ওইভাবে, আর এখানে তারা এই অপশনটা রাখে নাই। হ্যাঁ, এন্টার দেওয়া লাগবে না, জাস্ট লিখে এনাফ, জাস্ট এখানে লিখবেন, কপি করবেন, দিয়ে দিবেন। হ্যাঁ, এবার বলতেছি রেসপন্স, আমি বলতেছি এটা বলতেছি, ওকে দিলেন। এরপরে এটা দেখেন, এটাতে লিখে রাখেন কি দিতে হবে, নাম্বার, প্রথমে দিতে হবে নাম্বার বিটুইন হাইয়েস্ট সংখ্যা, লোয়েস্ট সংখ্যা, হাইয়েস্ট সংখ্যা। কোথায় যাব, মোবাইল নাম্বারে গিয়ে 3 ডটসে যাব, গিয়ে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে এই কাজটা করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে ইমেল অ্যাড্রেসে দুইটা জিনিস বলে, ইমেল অ্যাড্রেসে কখনো বলে যে অনলি ভ্যালিড ফর @gmail.com, অনলি ভ্যালিড ফর @gmail.com, আবার অনেকে বলে শুধু ইমেল অ্যাড্রেস, এরকম এটা বলে না, কোনো কোনো প্রশ্নে শুধু ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি করে দেয়, তার মানে যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারবেন। প্রথমে এটা শিখি, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে পারবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এইটা একটা আমার ইমেল অ্যাড্রেস t@hotmail.com, হলো ইমেল অ্যাড্রেস, হলো এটা, কেন @ নাই, মানেই কোনো একটা, বা এখানেই বললাম যে gmail.com, t@gmail.com লিখে দিলাম, ভুলে গেলে অনেক সময় লিখে ফেলি না, অনেকেই তো ভুলে ফর্ম ভ্যালিডেশন করে না, তো আপনাকে বলতে হবে যে একটা ইমেল অ্যাড্রেস হতে হবে। এখানে আবারও ইমেল অ্যাড্রেসে গিয়ে রেসপন্স ভ্যালিডেশন গিয়ে আপনি বলবেন এটা যেন কি হয়, টেক্সট আর ইমেল হয়। যদি বলে যে যে কোনো ইমেল অ্যাড্রেস, যে কোনো ইমেল অ্যাড্রেস, তাহলে আপনাকে কি করতে হবে, টেক্সট আর এখানে কি দিতে হবে, ইমেল। আর কাস্টম এরর টেক্সট হচ্ছে প্লিজ, একই কথা, প্লিজ এন্ড ইনসার্ট ভ্যালিড, বা প্লিজ গিভও দিতে পারেন, প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস বললাম যে এটা হচ্ছে নর্মাল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ওকে। এরপরে আরেকটা বলে, আরেকটা, এই ফিল্ডটা আপনাদের নিতে হবে না, আপনারা জাস্ট দেখার জন্য দেখেন, আমি আরেকটা ইমেল অ্যাড্রেস নিলাম, যেটা কি বলবে, শুধু জিমেলের জন্য, অনলি ফর জিমেল। এটা যদি বলা থাকে তখন কিন্তু এটাতে কাজ করবে না, করবে, কারণ এটাতে হচ্ছে outlook.com, ধরেন এরকম হয় না, অনেকের ইমেল অ্যাড্রেস এরকম থাকে না, ধরেন এরকমই প্রিয়াঙ্কা, তারপর ধরেন @bracu.ac.bd থাকে না, আপনাদের অনেকের ইমেল অ্যাড্রেস এরকম আছে না, এটাও তো একটা ইমেল অ্যাড্রেস, তাই না, এখানে মেল করলেও তো পাবেন।
সে আমাকে, এটাও একটা ইমেল অ্যাড্রেস। তাহলে এই ইমেল অ্যাড্রেসটা কোথায় দিতে পারবো আমি? কোথায় দিতে পারবো দেখেন তো, এখানে আমি এটা দিতে পারবো। ইমেল অ্যাড্রেস, এনি ইমেল অ্যাড্রেস আমি দিতে পারি। কিন্তু আমি যদি বলি যে না, ইমেল অ্যাড্রেস অনলি ফর জিমেল, তার মানে আমাকে এই @ব্র্যাকেট জায়গায় আমাকে লিখতে হবে কি gmail.com, শুধু জিমেলটাই নিবে। এটা কি আমরা বুঝতে পারছি? একটা হচ্ছে এই যে ধরেন আকাশ, ঠিক আছে, @hotmail বা outlook.com, বা ধরেন টিনা yahoomail.com, ঠিক আছে, বা ধরেন রহিম ধরেন দিল dtti.ac.bd। এই সবগুলো ইমেল অ্যাড্রেস কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস না? এইখানে যেখানে শুধু ইমেল অ্যাড্রেস বলতেছি, সেখানে হচ্ছে এরা সবাই কি এন্ট্রি হতে পারবে, এরা সবাই এন্ট্রি হতে পারবে। কিন্তু যেখানে শুধু অনলি ফর জিমেল, সেখানে কি হতে পারবে এন্ট্রি? শুধু জিমেলই হতে পারবে, মানে @gmail হতে হবে, অন্য কোনো ইমেল অ্যাড্রেস সেখানে অ্যাকসেপ্টেবল না। তাহলে সেটা বানানোর জন্য আমাকে কি করতে হবে? রেসপন্স ভ্যালিডেশনে যাব, গিয়ে টেক্সট দিব। এবার আমি বলবো কন্টেন্টসে কি বলবো @gmail.com। একই কথা, প্লিজ গিভ ভ্যালিড জিমেইল অ্যাড্রেস। দুইভাবেই আসে, কখনো শুধু ইমেল দেয়, আবার কখনো বলে যে ভাই তুমি ওখানে জিমেল অ্যাড্রেসের জন্য ভ্যালিডেশন করে দাও। দুইটা ভাবেই বলে, শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, আবার কখনো বলে অনলি ভ্যালিড ফর gmail.com। দুইটা দুই জিনিস। আপনারা চাইলে এটা ছবি নিয়ে রাখতে পারেন, এটা ছবি নেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, বাট তারপরও ছবি নিয়ে নেন, কারণ কাজটা তো করতে হবে। আপনারা সুযোগ পাবেন না এরপরে, মানে ব্রেকের পরে পরীক্ষা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি করবেন, ইমেল অ্যাড্রেস টেক্সট, ঠিক আছে, দুইটা দুই জিনিস। বলেন। হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে ইমেল অ্যাড্রেসই থাকবে শুধু ভ্যালিডেশন। হ্যাঁ, এখন দেখেন এই ফর্মটা যে তৈরি হলো, এই ফর্মটা অ্যাকচুয়ালি গেট আপটা কি হলো, কি দেখতে পেলাম, সেটা দেখার একটা অপশন আছে। দিছি তো, ওই যে 11 তো 11 ডিজিট পেয়ে যাবে। আপনি যে এইভাবে লিখছি না, এখানে 11 ডিজিট পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা দেখবো এই পুরা ফর্মটা আমরা একটু দেখবো কিভাবে। না না, এটা আমার আসে, এটা যে আমার 2 স্টেপ ভ্যালিডেশনের জন্য আসে, এটা আপনাদের আসবেও না, দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন দেখেন এই ফর্মটা দেখার ব্যবস্থা কি? দেখার ব্যবস্থা হচ্ছে আপনাকে এই যে প্রিভিউ দিতেছে, প্রিভিউ, চোখ দেখা যাচ্ছে, দেখছেন? এই চোখ দিয়ে হচ্ছে আপনি দেখতে পারবেন পুরো ফর্মটা। চোখে ক্লিক করার সাথে পুরো ফর্মের গেট আপ কি হলো সেটা আপনাকে দেখা দিবে। এই যে এটা হলো আমার গেট আপ। আচ্ছা, এখন বলতেছে কি, যে এই ফর্মটা নট পাবলিশ, এটা পাবলিশ হয় না এখনো, আপনাকে এটা পাবলিশ করতে হবে। এরপরে আপনি এখানে ডাটা দিয়ে দেখতে পারবেন যে ডাটা কি ভ্যালিডেশন হচ্ছে কিনা। যেমন ধরেন, খেয়াল করেন একটু, আমি ধরেন নেম কি পড়ছি, রিকোয়ার্ড পড়ছি না, এখন আমি নেম না দিয়ে চলে গেলে কি দিচ্ছে, দিস ইজ আ রিকোয়ার্ড কোশ্চেন। আপনাকে কি করতে দিচ্ছে না, সাবমিট করতে দিবে না ফর্ম, আপনাকে কিছু একটা দিয়েই যেতে হবে। এখানে আপনি দিলেন একটা, এরকম একটা দিয়ে দিলেন, এটা হচ্ছে চেক করার বুদ্ধি। তারপরে এখানে বলতেছে রিকোয়ার্ড, আপনি ডাব্লিউ দিয়ে দিলেন, ঠিক আছে।
আচ্ছা, এরপর বলতেছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে এবার আমি উল্টাপাল্টা কিছু একটা দেই, ইনসার্ট ভ্যালিড মোবাইল নাম্বার। এবার আমি ভ্যালিড আমি একটা সংখ্যা দেই, শুধু সংখ্যা দিই, 0192 দিলাম। খেয়াল করে দেখেন কি বলতেছে, প্লিজ ইনসার্ট ভ্যালিড মোবাইল নাম্বার। এবার আমি বেশি দিয়ে দেখলাম, 019240787639, একটা বেশি দিচ্ছি, তাও নিবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি জাস্ট রিকোয়ার্ড দিবেন তখনই সেটাই নিবে। বেশি দিয়ে দেখবেন, কম দিয়ে দেখবেন এবং বরাবর দিয়ে দেখবেন, 11 ডিজিট হলেই সে নিয়ে নিবে। আর আপনি পুরোটা ফাঁকা রেখে গেলেন, তাহলে কি মেসেজ দিবে আমাকে? এটা একটা রিকোয়ার্ড কোশ্চেন। আর যখন আপনি দিয়ে যাবেন তখন কি বলতে হবে, 019240787639। এইটা যখন বেশি দিছি, 11-12 ডিজিট দিছি, তখন বলতেছে প্লিজ অ্যালি, দুই এরর। একটা এরর দিতেছে যে আপনি খালি রাখবেন না, আর আরেকটা এরর দিচ্ছে কি, যে ভ্যালিড মোবাইল নাম্বার ইনসার্ট করো, ভ্যালিড মোবাইল নাম্বার ইনসার্ট করো। ইমেল অ্যাড্রেসও একই অবস্থা। আমি এই যে যেগুলা শুধু ইমেল দিয়ে, এই দেখেন সবার ইমেল অ্যাড্রেস সে নিয়ে নেবে। ডামি ডাটা দেই, বলি যে tta@gmail.com। কি বলে, প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস হতে হবে, @ থাকতে হবে। এখন ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেই, নিয়ে নেবে, যে কোনো ইমেল অ্যাড্রেসই সে নিয়ে নেবে, জিমেল নিয়ে ম্যাটার করবে না। ঠিক আছে, আর যদি বলে যে জিমেল, তখন আমি কিন্তু outlook.com দিলে কি করবে, এদের দিবে প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তখন আপনাকে এখানে outlook.com এর জায়গায় অবশ্যই কি হতে হবে, @gmail.com। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফর্মটা আপনি তৈরি করার পরে ফর্ম চেক করার ব্যবস্থা, যে আপনি চেক করবেন। ফর্মটা তৈরি করলেই হবে না, ফর্মটা চেক করতে হবে যে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে দেন আপনি পাবলিশ করবেন, পাবলিশ করে অ্যাসেসরকে মেইল করবেন, এটা পরে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আরো সিম্পল দুইটা সেকশন আছে, ওই দুইটা সেকশন তৈরি করে এরপর আপনাদেরকে আবার কাজ করতে দেই। খেয়াল করে দেখেন, প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করার পরে এবার আমাকে বলতেছে যে তোমার এই 4টা জিনিস যখন শেষ হয়ে যাবে, 4টা জিনিস যখন তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি নেক্সট কাজ করো। নেক্সট কাজ কি, সেকশন 2 তে যাও, যেটা অলরেডি আপনারা অনেকে করে ফেলছেন। সেকশন 2 তে এটা হচ্ছে কোশ্চেন অ্যাড করে, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কোশ্চেন অ্যাড করে আর এটা হচ্ছে সেকশন অ্যাড করে। কোশ্চেন অ্যাড করা এক জিনিস, সেকশন অ্যাড করা আরেক জিনিস। আপনাকে সেকশন অ্যাড করতে বলতেছে, তাহলে নেক্সট সেকশন, এখানে আপনি সেকশন 2 লিখে দেন। এরপর ডেসক্রিপশন লিখতে বলে না, যদি বলে আমরা লিখবো। এই সেকশনের আন্ডারে কোশ্চেন গুলা করতে হবে, তাহলে কি করব, হ্যাঁ এই যে এটা সেকশন 2। এবার আপনি প্লাস সেকশনে তৈরি করেন, প্লাস। এই যে সেকশন 1 এ এই কয়টা কোশ্চেন, এটা হলো সেকশন। প্লাস সাইনে ক্লিক করবো, এই যে এখানে, না প্লাস সাইন না, সরি, এই যে এখানে দেখেন, এখানে গিয়ে এখানে গেলে এই যে এই সাইনটা ক্লিক করেন, অ্যাড সেকশন, তাহলে সেকশন 2 আসলো। সেকশন 2 এর প্রথম কোশ্চেন কি, এখানে কিন্তু কোনো কাজ করতে হবে না। প্রথম কোশ্চেন হচ্ছে কি, অকুপেশন। কোনটা, না না না, ডেসক্রিপশন তো বলে দেয় নাই, বললে করে দিবেন, কিছুটা লিখে দিবেন, বলবে যে সেকশন 2 এর একটা ডেসক্রিপশন দাও, দিবেন। ও কিছু বলে নাই, বলেও না এখানে, এখনো পর্যন্ত বলে নাই। যদি বলে তাহলে লিখে দিবেন, ডেসক্রিপশন দিতে বলে দিবেন, আর নাহলে সেকশন 2 লিখে দিবেন, জাস্ট এখানে সেকশন 2 লিখলেই হবে।
অলরেডি দেখাচ্ছে সেকশন 2 ও ডাবল অকুপেশন। আচ্ছা, অকুপেশনের ভিতরে বলছে কি, এই যে অকুপেশন, খেয়াল করে দেখেন, আপনারা কাজ করতেছেন, কাজ করলে কিন্তু আমারটা ধরতে পারবেন না। ফর সিলেক্ট ওয়ান এন্ড অপশন হচ্ছে মাস্ট ইন্টারচেঞ্জ, সিলেক্ট ওয়ান এবং অপশন। আচ্ছা, এখানে অকুপেশনে তারা বলে দেয়, হয় আপনাকে বলে যে ড্রপ ডাউন তৈরি করতে অথবা চেক বক্স তৈরি করতে। পিছনের স্যারেরা আবারও কাজ করতেছেন, আপনাদের একটা ব্যাচ। বলে দেয়, এখানে আমি লিখিনি, বাট বলে দেয়। অকুপেশনে তারা বলে যে আপনার এখানে কি বলছে, যে চেক বক্স অথবা ড্রপ ডাউন যে কোনো একটা দিতে বলে। চেক বক্স বা মাল্টিপল চয়েস বলে, সরি ড্রপ ডাউন বলে না, চেক বক্স অথবা মাল্টিপল চয়েস লিখে দেয় ওরা, কোশ্চেনে এভাবে লিখে দেয়। তো মাল্টিপল চয়েস যদি বলে মাল্টিপল চয়েস দিয়ে দিবেন, আর যদি বলে চেক বক্স তাহলে চেক বক্স। চেক বক্সে লেখা থাকে কি, জিডি মানে গ্রাফিক্স ডিজাইন, তারপর সিও কম্পিউটার অপারেশন, এবং আরেকটা বলে আইটিএস, আইটিএস এটা বলছে। এবং বলার পরে এখানে যেটা তারা বলছে যে ইন্টারচেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, এই যে অপশনগুলো আছে এই সব অপশনগুলো ইন্টারচেঞ্জেবল। খেয়াল করে দেখেন, অপশনস মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। অর্থাৎ আপনি যে দেখে দেখে লিখবেন, আপনি দেখলেন পাশের জন্যটা দেখলেন ও জিডিতে ক্লিক করছে, আমি জিডিতে ক্লিক করে দিলাম, এটা হবে না। কারো কাছে জিডি, ম্যাডামের কাছে যদি জিডি আসে আগে, আপনার কাছে আইটিএস আগে আসবে, এইভাবে মানে শাফল হবে। আমার এই ফর্মটা অপশনগুলা কোশ্চেনের অ্যান্সারের গুলা শাফল হয়ে আসবে। শাফল মানে হচ্ছে তাস খেলায় যে আমরা শাফল করি না, ওটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে, হ্যাঁ, মিশ্রণ মানে কারো কাছে জিডি আসবে আগে, কারো কাছে সিও আগে আসবে, ইউজারদের কাছে, নট আমার কাছে, ইউজারদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের সেট, শাফল অর্ডার, শাফল অপশন অর্ডার, ইভেন শাফল কোশ্চেন অর্ডারও চেঞ্জ করা যায়। এখানে কোশ্চেন অর্ডারও চেঞ্জ করা যায়। ধরেন কারো কাছে সিটি আগে আসবে, কারো কাছে ইমেল অ্যাড্রেস। যখন কোশ্চেন করবেন তখন যাতে বিভিন্ন স্টুডেন্টের কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। কারো কাছে ধরেন আপনি চাইলেন যে পিথাগোরাসের সূত্র লিখো, এটা ফার্স্ট কোশ্চেন হবে। আবার কারো কাছে আসবে যে লেখো, কি আর সূত্র কি আছে ফিজিক্সে, ধরেন নিউটনের সূত্রটা লিখো আগে, ঠিক আছে? তো এরকম এক একজনের কাছে এক একটা শাফল হয়ে আসবে। এটা একটা হচ্ছে অপশনকে শাফল করা যায়, আর একটা হচ্ছে কোশ্চেনকে শাফল করা যায়। আপনাদের এখানে যেহেতু দরকার অপশনকে শাফল করা, আপনারা শুধু অপশনকে শাফল করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর নাম্বার অফ ভিউ এন্ড কিউএফ লেভেল, এটাও প্লাস সাইন দিয়ে জাস্ট তৈরি করবেন। এখানে তারা ম্যান্ডেটরি বলে দিছে যে এটাকে ড্রপ ডাউন লিস্ট করতে হবে। এটাকে আপনাকে অপশন দেয়, হয় চেক বক্স করো নাহলে মাল্টিপল চয়েস করো, কিন্তু এখানে তারা কি বলছে, ড্রপ ডাউন লিস্ট করো। তাহলে আমি ড্রপ ডাউন লিস্ট করি, নাম্বার অফ বি এন কিউ এফ, এখানে আপনি 1 2 এরকম যদি দেন, অ্যাড অল দিয়ে দেন, তাহলে সবাই অ্যাড হয়ে যাবে। 6টা পর্যন্ত আছে মনে হয়। মানে এই যে কম্পিউটারের উপর নাম্বার অফ বিউ এন্ড কিউএফ লেভেল মানে হচ্ছে আপনারা যে কম্পিউটার অপারেশন লেভেল 3 করতেছেন, এটা হচ্ছে 3 4 5 6 7, 6টা লেভেল আছে আমাদের। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন লিস্ট বলছে, আপনি এখান থেকে জাস্ট ড্রপ ডাউন লিস্ট বানিয়ে দেন। খুবই ইজি, সব গ্রাফিক্যাল, আপনি দেখতেছেন করতেছেন, দেখতেছেন করতেছেন, ঠিক আছে? কিন্তু এই দুটাকে কি বলে নাই, রিকোয়ার্ড বলে নাই, ম্যান্ডেটরি বলে নাই। তাহলে আমরা কি করতে পারি, এই যে রিকোয়ার্ডটাকে অফ করে দিতে পারি, ম্যান্ডেটরিকে অফ করে দিতে পারি, ঠিক আছে? এবার চেহারাটা কি দাঁড়াইছে, এই যে ওয়ান, এই ফালতু ওয়ান আপনার লেখার দরকার নাই, এটা কেন আসছে?
আচ্ছা দেখ এখানে ওয়ান আছে, ঠিক আছে, সমস্যা নাই। এটা তো আপনার আপনার তৈরি। এখানে এসে দেখেন কি হয়, এখানে কি হয়, মানে ইউজার এটা দেখবে না। দেখেন এই গেল, হ্যাঁ, এই যে দেখেন আমাকে এতক্ষণ বলতেছিল নরমাল, এখন বলতেছে নেক্সট। না না, এটা থাকলেও সমস্যা নাই, এটা পরে এতে গিয়ে আসে না, আমি দেখাচ্ছি। দেখেন এখন দেখেন আবার চেক করব, আমি যদি কোনোটা কিছু না ফিল আপ করে নেক্সটে চলে যায়, যাবে আমাকে দিতে? না, আপনাকে ইমেল অ্যাড্রেস মানে সবকিছু দিয়ে যেতে হবে। তো ডামি একটা ডাটা লিখে রাখবেন সবসময়, চেক করবেন। নেম, ডামি ডাটা মানে যে কোনো কিছু আর কি। মোবাইল নাম্বার 019240787763, ইমেল অ্যাড্রেস এটাই দিয়ে দেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন আর কি, সবকিছু ভ্যালিড দিলেন। আচ্ছা ওকে আছে, এরপরে গিয়ে দেখেন নেক্সট সেকশন, এই যে দেখেন আসছে 1 2 3 4 আর আসে নাই। এটা হচ্ছে সেকশন 2 তে গেলেন, সেকশন 1 ছিলেন এখানে, সেকশন 2 প্রিভিউতে গেলে আপনি সেকশন 2টা দেখতে পারবেন। এখন দেখেন এই যে কম্পিউটার অপারেশন এখন উপরে আসছে না, একটু পরে যখন আবার রিফ্রেশ দিবে দেখবেন যে আইটিএস বা জিডি উপরে চলে আসছে। বুঝতে পারছেন? এখন সিওটা কি উপরে আছে না, এটাকে যদি আবার একটু পরে রিফ্রেশ দেই দেখবেন যে জিডি উপরে আছে বা আইটিএস উপরে গেছে, বা এই দুই জায়গায় চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়, সাফল হয়, সাফল। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট, এটা দেখাতেই হবে, সেটা হচ্ছে ফাইল। আপনি ফাইলকে হ্যাঁ, নেক্সট সেকশন। আচ্ছা আপনার ভিউতে আসে না, আচ্ছা ওটা দেখবো, যা যা প্রবলেম আছে সেটা দেখবো। এখানে তো আসছে, দেখছেন এই যে আসছে। আচ্ছা এরপর দেখেন নেক্সট হচ্ছে আমাকে ফাইল আপলোড করতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। তারা তিনটা জিনিস দেখবে, একটা বলছে কি মোবাইল নাম্বারের ভ্যালিডেশন, ইমেল অ্যাড্রেস এবং এইটা ফাইল আপলোড। আপলোডের ক্ষেত্রে আপনাকে বলে যে তুমি যে ফাইলগুলো আপলোড করবে প্লাস সাইন দিবেন। প্লাস সাইন মানে কি, কোশ্চেন অ্যাড। অনেকের এখানে কিছু কোশ্চেন এক্সট্রা আইসা থাকে, এই যে আনটাইটেল কোশ্চেন কিছু আইসা থাকে, এই কোশ্চেন গুলো কিন্তু থাকতে পারবে না ফর্মে। ফর্ম কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, যা যা বলছে সেই ফিল্ডগুলো থাকবে, যেটা থাকবে না এটাকে ডিলিট করে দিবেন। আচ্ছা এইখানে আসলেন, এখানে এসে বলতেছে যে ফাইল আপলোড। ফাইল আপলোডের অপশানে যখন আপনি চুজ করবেন তখন ওরা বলে তোমার এই ফাইলটা কি ড্রাইভে কি হবে কিনা, স্টোর হবে কিনা, আপনার কাছে জানতে চায়। এই ড্রাইভ কোনটা বলেন তো, ওই যে তৈরি করে আসছি, এখানে এসে যেন সেভ হয়। এই জন্যই গুগল ড্রাইভের ভিতরে ফর্মটা তৈরি করতে বলে। অর্থাৎ এই ফর্ম থেকে যতগুলো ফাইল আপলোড হবে সেগুলো যেন ড্রাইভের স্পেসিফিক একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়। এই জন্যই তারা আমাকে মাই ড্রাইভের ভিতরে সিইও অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করতে বলে, মানে র্যান্ডমলি যাতে ফাইলগুলো আপলোড না হয়, একটা যেন স্পেসিফিক ফোল্ডারের ভিতরে আপলোড হয়। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন বলতেছে যে আপলোড ফাইলস টু ড্রাইভ, আমরা বলে দিলাম কন্টিনিউ, তাহলে ঠিক ওই ফাইলে গিয়ে ফাইলগুলো আপলোড হবে। আচ্ছা এখন এখানে বলতেছে কোশ্চেনের টাইটেল কি হবে, ফাইল অ্যাটাচমেন্ট। ফাইল আপলোড অপশনটা তুল করলেন। এখন বলতেছে যে তুমি কি যে কোনো ফাইলই চাচ্ছ নাকি স্পেসিফিক ফাইল চাচ্ছ, তুমি কি চাচ্ছ? আপনি বললেন যে অ্যালাউ স্পেসিফিক ফাইল টাইপস। আচ্ছা এবার বলা আছে কি পিডিএফ হতে হবে। যদি বলে যে জেপিজি তখন কি দিব বলেন তো, এখানে কোনটাকে চুজ করব, ইমেজ। যদি বলে পিপিটি তাহলে কি প্রেজেন্টেশনে, যদি বলে MP4 ভিডিও, যদি বলে MP3 অডিও। ঠিক আছে? যদি বলে এক্সেল বা সিএসভি স্প্রেডশিট। ঠিক আছে? তাহলে আমাকে বলতেছে যে পিডিএফ, তাহলে পিডিএফ এ অন করে দেন। ডকুমেন্ট হচ্ছে ওয়ার্ড ডক্স, ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড। ওকে, তাহলে আমরা যেই ফাইল টাইপই থাকুক আমরা পারবো, তাই না? ফাইল টাইপের উপর ডিপেন্ড করে দিয়ে দিব, বা পাশেরটা দেখে পাশের জন্যটা দেখেও দিয়ে দিব। এরপর ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস আপনাকে বলছে কি যে
3টা ফাইল আপনি অ্যাড করতে পারবেন। 3টা ফাইল আপনি অ্যাড করতে পারবেন। আপনার 3টা ফাইল কি আছে? এখন 3 তো নাই, কি করবেন? 5টা দিয়ে নো, লিখে দেওয়ার সুযোগ নেই। 5টা দিয়ে দিবেন, অর্থাৎ যা বলবে তার ইমিডিয়েট হাইস্ট নাম্বার। যদি বলে 7 তখন কত দিবেন? 10। যদি বলে 3 দিবেন 5। যদি বলে 1, 1 তো আছেই, 1 দিয়ে দিবেন। ওরা বলতেছে 3, তাহলে আমি 5 দিয়ে দিব। কয়টা ফাইল উঠাতে পারবে? কয়টা ফাইল উঠাতে পারবে? আমি যখন ফাইল আপলোড করব কয়টা ফাইল উঠাতে পারবে? আমি কি বলেছিলাম যে 10 মেগাবাইটের বেশি আপনাদের এনআইডি যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ। ম্যাক্সিমাম ফাইল সাইজ কি বলছে? 2 মেগাবাইট। 2 মেগাবাইট, আমার 2 মেগাবাইট আছে নাই। ইমিডিয়েট বড় কে? 10ই আছে, 10 মেগাবাইট। ঠিক আছে, এটাকে কিন্তু রিকোয়ার্ড বলছে, খেয়াল রাখবেন। কোনটা ম্যান্ডেটরি বলে কোনটা ম্যান্ডেটরি বলে না সেটা আপনাকে দেখতে হবে, দেখে এখানে রিকোয়ার্ড দিয়ে দিবেন। এইবার আপনার ফাইলের চেহারা, হ্যাঁ আবার নেই। এই যে ফাইল লিখলেন, ফাইল অ্যাটাচমেন্ট, এখানে লিখবো কি? ফাইল আপলোড। ফাইল আপলোড বলবে কোথায় গিয়ে সেভ হবে, বলবেন যে আমার ওইখানে গিয়ে সেভ হবে। তারপরে এখানে অ্যালাউ কি দিব? ফাইল টাইপস পিডিএফ, নাম্বার অফ সাইজ 5, 10 মেগাবাইট। ওকে, 10 মেগাবাইট দিলেন। এরপরে এটা দাঁড়াবে কি? এটা যদি আপনি রিফ্রেশ করেন দাঁড়াবে হচ্ছে নেম ইমেল সিটি w@gmail.com। এটা একটু বারবার করতে হয়, কিন্তু বারবার করলে একটা সুবিধা আছে, আপনার চেকিংটা হয়ে যায়। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেন, পেস্ট দেন, নেক্সট দেন। এই যে দেখেন ফাইল আপলোডে বলতেছে আপ টু সাপোর্টেড ফাইল হচ্ছে 5, পিডিএফ ফাইল টাইপ হবে পিডিএফ, ম্যাক্সিমাম 10 মেগাবাইটের বেশি ফাইল হতে পারবে না। পার ফাইল মানে প্রত্যেকটা ফাইল 10 মেগাবাইটের বেশি হতে পারবে না। ঠিক আছে, এই যে দেখেন দুটো অপশন আসছে না? এমন একটা অপশন আপনাকে ডিলিট করে দিতে হবে না? আপনি এইভাবে জাস্ট ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? এখন দেখেন আইটিএস আবার উপরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটাল আপনার ফাইলের কাজ। এরপরে এটা করলেই আপনার ফাইল শেষ। এই যে দেখেন রেসপন্স গুলো এখানে সেটা আপনি যদি এখন ওই ফাইলের একটা রেসপন্স হয় তখন আপনাকে এইখানে এসে জমা হবে রেসপন্স গুলা। ঠিক আছে, এই যে দেখেন ফাইল অ্যাটাচমেন্ট, ফাইল যা যা করছেন সব এখানে জমা হচ্ছে। এবার বলতেছে দেখেন ফাইলটা কিন্তু নট পাবলিশ আকারে আছে, আপনাকে এটা পাবলিশ করতে হবে। অর্থাৎ অ্যাসেসরকে শেয়ার করার আগে পুরো ফাইলটা তৈরি করার পরে ফাইলটাকে পাবলিশ করতে হয়। পাবলিশে ক্লিক করবেন, যা আসে পাবলিশ, সব পাবলিশ দিয়ে যাবেন। এখন কি লিখছে? পাবলিশড, অর্থাৎ এখন সে শেয়ার করলে আপনাকে ফাইলটা দিবে। শেয়ার করার দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে প্লাস সাইনে ক্লিক করলে আপনি শেয়ার করতে পারবেন। প্লাস সাইনে ক্লিক করলাম। এবার আমি আমার নিজেকেই মেল করি, হ্যাঁ আমি আমার নিজেকেই মেল করি। যে কোনো একটা করি, এটাই করি, PRIYANKA প্রিয়াঙ্কা .TOMA দিয়ে দিলাম। ঠিক আছে, দিলাম। এখানে দেখেন আমাকে কি বলতেছে যে প্রিয়াঙ্কা.তমা নামে একটা এটা এখানে হচ্ছে অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা দিবেন। অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা দিবেন, ডান দিবেন, ডান। এটা লিখে ইমেল অ্যাড্রেসটা লিখে ডানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার অ্যাসেসর কি করবে? তার জিমেল অ্যাড্রেসে যাবে, গিয়ে দেখবে যে আপনার ফাইলটা আসছে কিনা।
আসে নাই। অন্যটাতে যান, ওটাই দিব। দাঁড়ান, PRIYN দিলাম তো, দেখি এখনো আসে নাই। এত দেরি তো করে না, নিজেরটাই নেই দিয়ে আবার। না নিবে না কেন, সবাইকেই পাঠাতে পারবো। priyanka.tom@gmail.com। কি দিতেছে এগুলা? ডান। এটা কোন অ্যাকাউন্ট? এটা হলো কথা। আরেকটাতে দিয়ে দিই, দাঁড়ান। না, এখানে কিভাবে মেলটা আসে সেটা তো দেখাইতে হবে। এখন ওই যে গেছে মনে হয় অলরেডি, এতক্ষণে মেল আসছে। এই আসছে আসছে, এখানে আসছে। এটা নেটের সমস্যা। কই? আচ্ছা, অন্যটাতে পাঠাইছি, দাঁড়ান দেখি কোনটাতে পাঠাইছি, কি করছি কে জানে। অনেক স্লো। কি বলে? প্রিয়াঙ্কা.তমা দেন, আর নাইলে যে, হ্যাঁ দেন দেন, প্রিয়াঙ্কা.তমাতেই দেন। এটাতে দেখি কি অবস্থা, কোনটাতে পাঠাইলাম। কোনটাতেই তো আসে নাই। না দাঁড়ান, আমি আগে দেখে নি, দাঁড়ান। আমারটা তো যাবে, এই যে টুংটাং করতেছে কিন্তু আসতেছে না। এটাতে মনে হয় পাঠাইছে। এই যে আসছে, এটা দেখেন। এই যে দেখেন, এটা আসছে, এই যে প্রিয়াঙ্কা ভায়া ইনভাইটেশন টু রেসপন্স, দেখছেন? এইভাবে মেইল আসে। এখানে ক্লিক করলাম, এই যে এইভাবে আপনাদের মেইলটা অ্যাসেসরের কাছে যাবে, এভাবে আসবে। ঠিক আছে? প্রিয়াঙ্কা শেয়ার আ ফর্ম, এখানে আপনারা যারা যারা ফর্ম শেয়ার করবেন তাদের ফর্ম নাম আসবে। এসে কি করব দেখেন, এই যে টাইটেল আসছে, এখানে কারো কোনো খবর নাই, নিজেরা নিজেদের কাজে ব্যস্ত। অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, সাবটাইটেল, ডেসক্রিপশন। আমরা ফিল আউট ফর্ম দিলাম। ফিল আউট ফর্ম দেওয়ার পরে আমাদের এই যে ফর্মটা আমাদের সামনে, ফিল আউট ফর্ম দিবে, উনি এগুলো চেক করবে, চেক করে আপনাদেরকে কম্পিটেন্ট নট কম্পিটেন্ট বলে দিবে। সোশ্যাল মিডিয়াতে জাস্ট আপনি ক্লিক করলে হবে। এই যে দুইটা জিনিস হয়, হ্যাঁ, আপনি এই ফর্মটা কে একটা গেট এন্ড লিংক বলে, শেয়ার আর লিংক। এই দেখেন, একটা হচ্ছে কি আপনি শেয়ার করলেন সরাসরি ইমেল অ্যাড্রেস দিয়ে, আর একটা হচ্ছে কপি রেসপন্ডার লিংক। এই যে দেখেন, দিলে একটা বিরাট লিংক দিছে না, শর্ট করে দেন, এই যে ফর্ম,
কপি দেন, কপি দিয়ে এবার সোশ্যাল লিখে হ্যাঁ, কে কি টাইম, টাইম, হ্যাঁ আপনি কোন সময় পাবলিশ করবেন সেটাও করা যায়। যেখানে গিয়ে আপনি যদি বলেন সেটা আরো অ্যাডভান্স, আপনি যদি যেখানে বলেন যে শেয়ারের সময় এটা হবে, ওইটা হবে, এইটুকু হবে, না হবে, সবকিছু আপনি করতে পারবেন। করা যায়, হ্যাঁ এই জিনিসগুলো করা যায়। এগুলো হচ্ছে সেটিংসে গিয়ে, সেটিংসে, ঠিক আছে, এখানে গিয়ে আগে আরো আরো ভালো ভালো এই যে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি যত ধরনের গ্যাঞ্জাম আছে সব গ্যাঞ্জাম করতে পারবেন। যে একজন ইউজার অনেক কিছু করতে পারবে না, একজন ইউজার এত এটা করবে না, দিতে পারবে না, হ্যাঁ তারপরে এই টাইমের ভিতরে দিতে হবে, সে ভেরিফাইড কিনা, মানে আপনি যাদেরকে পাঠাচ্ছেন তার বাইরে অন্য কেউ এই ফর্ম অ্যাক্সেস করতে পারবে না, এই ধরনের অনেক কিছু আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? এইটুকু, এইটুকু হচ্ছে আমার গুগল ফর্মের কাজ। আপনি ফর্ম তৈরি করে রাখলে হবে না, ফর্মটাকে কি করতে হবে, শেয়ার করতে হবে, ওনার সাথে শেয়ার করতে হবে। কষ্টের কি আছে, এই যে শেয়ার করবেন, এখানে গিয়ে প্লাস সাইনে ক্লিক করবেন, তার ইমেল অ্যাড্রেসে বলে দিবে এই ইমেল অ্যাড্রেসে শেয়ার করেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ করেন, রেকর্ড করেন।